হ্যালো স্টুডেন্টস, আজকে আমি আবার সকাল সকাল চলে এসেছি তোমাদের আর একটা নতুন কবিতা পড়ানোর জন্য। কবিতাটা দেখো, কি কবিতা দেখো। তোমাদের নবম শ্রেণীরই কবিতা হলো খেয়া। কবি হলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। হ্যাঁ, আচ্ছা, 2 নম্বর স্লাইডে এসো। দেখো, রবীন্দ্রনাথ সম্পর্কে আমি কিছু তথ্য দিয়েছি, যেগুলো তোমাদের জেনে রাখা দরকার। দেখো, রবীন্দ্রনাথ ঠাকুর 1861 থেকে 1941, মানে 1861 সালে উনি জন্মগ্রহণ করেছিলেন, 1941-এ মারা গেছিলেন। আচ্ছা, জন্ম কোথায়? কলকাতা জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে। অল্প বয়স থেকেই ঠাকুরবাড়ি থেকে প্রকাশিত ভারতীয় বালক পত্রিকাতে তিনি নিয়মিত লিখতেন। বুঝতে নিশ্চয়ই অসুবিধা হয়নি। কথা ও কাহিনী সহজ পাঠ। রাজর্ষি, ওটা একটা ওনার উপন্যাস। ছেলেবেলা, শিশু ভোলানাথ, এগুলো ওনার কাব্যগ্রন্থ। হ্যাঁ, হাস্যকৌতুক, ডাকঘর কিন্তু ওনার নাটক। গল্পগুচ্ছ তোমরা প্রত্যেকেই জানো, গল্পগুচ্ছ রয়েছে রবীন্দ্রনাথের। তো গল্পগুচ্ছ সহ তার বহু রচনায় শিশু কিশোরদের আকৃষ্ট করে। দীর্ঘ জীবনে অজস্র কবিতা, গান, ছোট গল্প, উপন্যাস, প্রবন্ধ লিখেছেন, ছবিও এঁকেছেন। এশিয়ার মধ্যে তিনি প্রথম নোবেল পুরস্কার পান 1913 সালে সং অফারিংসের জন্য। আমরা জানি সং অফারিংস কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ইংরাজি অনুবাদ। ঠিক আছে, দুটো স্বাধীন রাষ্ট্র, কি ভারত আর বাংলাদেশ, এই দুটি স্বাধীন রাষ্ট্রের জাতীয় সঙ্গীত তিনি রচনা করেছিলেন। তাহলে এই গেল আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে কিছু তথ্য। ঠিক আছে, এসো এবার আমরা কি করব, একটুখানি কবিতাটা প্রথমে পড়ে নেব, তারপর আমি তোমাদেরকে আমি মানেটা বুঝিয়ে দেব। কবিতার যে অর্থ অন্তর্নিহিত তাৎপর্য না, যেটা উনি বলতে চেয়েছেন, কবিতার যে মানে বাইরের যে অর্থটা, বাইরের যে অর্থ, যেটা আমরা সাধারণ যে কবিতা দেখে থাকি যেটা থাকে, সেই অর্থটা আমি বলে দেব। ঠিক আছে, তারপর অন্তর্নিহিত তাৎপর্যে আমি চলে যাব। আচ্ছা, খেয়া, রবীন্দ্রনাথ ঠাকুর। খেয়া নৌকা পারাপার করে নদী স্রোতে, কেহ যায় ঘরে, কেহ আসে ঘর হতে। 2 তীরে 2 গ্রাম আছে জানা শোনা, সকাল হইতে সন্ধ্যা করে আনা গোনা। পৃথিবীতে কত দ্বন্দ্ব, কত সর্বনাশ, নূতন কত গড়ে ইতিহাস। রক্ত প্রবাহের মাঝে ফেনাইয়া উঠে, সোনার মুকুট কত ফুটে আর টুটে। সভ্যতার নব কত তৃষ্ণা ক্ষুধা, উঠে কত হলাহল, উঠে কত সুধা। শুধু হেথা 2 তীরে কেবা জানে নাম, দোহা পানে চেয়ে আছে 2খানি গ্রাম। এই খেয়া চিরদিন চলে নদী স্রোতে, কেহ যায় ঘরে, কেহ আসে ঘর হতে। আচ্ছা, এর বাহ্যিক মিনিংটা কি, মানে বহিরাগত যে মিনিংটা, মানে অর্থ, সেটা কি হচ্ছে, সেটা হলো খেয়া নৌকা পারাপার। খেয়া নৌকা কী করছে? পারাপার করছে একটা নদীর স্রোতে যাতায়াত করছে, পারাপার করছে। কাকে পারাপার করছে? মানুষজনকে পারাপার করে দিচ্ছে। কোথায়? কেহ যায় ঘরে, কেহ আসে ঘর হতে। মানে ধরো দুদিকে 2টো গ্রাম রয়েছে, তো নৌকো এই পার থেকে ওই পারে একবার মানুষকে নিয়ে যাচ্ছে, আবার ওই পারের গ্রাম থেকে এই পারের গ্রামে মানুষকে নিয়ে আসছে। এবার এমনও হচ্ছে যে গ্রামের মানুষ যখন বাইরে যাচ্ছে, ধরো বাণিজ্যের উদ্দেশ্যে যাচ্ছে বা কাজের সূত্রে যাচ্ছে, কাজকর্মের জন্য কাজের সূত্রে যাচ্ছে, তখন নৌকা করে পারাপার করছে। আবার নৌকা কী করছে? তাদেরকে আবার কিন্তু গ্রামে ফিরিয়ে নিয়ে আসছে। তো এই কথাই এখানে কবি বলেছেন, 2 তীরে 2 গ্রাম আছে জানাশোনা। 2টো গ্রাম কিন্তু জানাশোনা। ঠিক আছে, সকাল হইতে সন্ধ্যা করে আনা গোনা, মানে ওই দুদিকে দুপারের যে গ্রাম দুটো রয়েছে, ওখানে যাতায়াত করছে নৌকা। একে অপরের সাথে কিন্তু চেনা জানা গ্রাম দুটো, কিন্তু জানাশোনা গ্রাম। সকাল থেকে সন্ধ্যা কিন্তু নৌকা পারাপার করে দিচ্ছে মানুষজনকে, এই পারের গ্রামের মানুষকে ওই পারে, ওই পারের গ্রামের মানুষকে এই পারে। পৃথিবীতে কত দ্বন্দ্ব, কত সর্বনাশ, নূতন কত গড়ে ইতিহাস। আচ্ছা, পৃথিবীতে কত দ্বন্দ্ব হয়েছে, কত রক্তক্ষয় হয়েছে, বহিরা শত্রুর আক্রমণ হয়েছে, বাইরে থেকে কত, যেমন ধরো নাদির শাহ যখন আক্রমণ করেছিল আমাদের দেশে, কি করেছিল? সোনার মুকুট কত ফুটে আর টুটে। এখানে উপনিবেশ স্থাপন করার জন্য কি করেছিল নাদির শাহ? সিংহাসন অধিকার করে নিয়েছিল, কত রাজাকে হত্যা করেছিল। এছাড়া শুধু নাদির শাহ কেন, অনেক রাজাকে হত্যা করে বাইরের শত্রুরা আক্রমণ করেছে, কত রক্তক্ষয় হয়েছে, কত সোনার মুকুট, মানে রাজার মুকুট কত ফুটেছে, কত টুটেছে, বুঝতে পেরেছ? তো
অনেক রাজার পতন ঘটেছে। আবার কি বলছে, সভ্যতার নব নব কত তৃষ্ণা ক্ষুধা, আবার নতুন নতুন ইতিহাস গড়ে উঠেছে, সেইগুলো সব পুরনো ইতিহাস হয়ে গেছে, আবার নতুন নতুন সভ্যতা হয়েছে। তখন কি হয়েছে, তখন কিন্তু রাজারা নিজেদের অধিকারেই ছিল এবং তাদের কিন্তু নতুন নতুন তৃষ্ণা ক্ষুধা, কত হলাহল কেন বলা হয়েছে, ওই পুরনো যে ইতিহাসগুলো ওইগুলো হচ্ছে হলাহল মানে বিষ, কত রক্তক্ষয় হয়েছে, মানুষ মারা গেছে, কত ধরো আমাদের যে দ্বন্দ্ব হয়েছে সেগুলোকে সব বলা হয়েছে হলাহল, ঠিক আছে। যেমন ধরো আক্রমণ হয়েছে, একে অপরের সাথে যুদ্ধ হয়েছে, যুদ্ধ রক্তক্ষয় রক্তপাত, এইগুলোকে বলা হয়েছে তোমার হলাহল। আর সুধা কি, যখন ইউনিটি গড়ে উঠেছে একটা দেশের সাথে আরেকটা দেশের, যখন ইউনিটি গড়ে উঠেছে, যখন সেটাও একটা নতুন ইতিহাস, হ্যাঁ, তখন ইউনিটি, তখন হয়ে উঠেছে সুধা বা অমৃত। হ্যাঁ, শুধু হেতা দুই তীরে কে বা জানে না, কেউ কিন্তু দুটো গ্রামের কোনো মানুষ কিন্তু নাম জানে না যে ওই গ্রামের নাম কি বা এই গ্রামের নাম কি, শুধু যাতায়াত করছে মানুষজন, অন্য জায়গা থেকেও তো মানুষজন আসছে, কিন্তু কেউ নাম জানে না, ঠিক আছে। দোহা পানে চেয়ে আছে দুইখানি গ্রাম, শুধু চিরকালীনভাবে মানে চিরকালীন যা শাশ্বত, যা সুন্দর, যা সত্য, চিরকালীন এটা সত্য, ঠিক আছে, যে দুই দিকে দোহা পানে মানে একে অপরের দিকে তাকিয়ে রয়েছে এই দুটো গ্রাম। হ্যাঁ, চিরকাল তারা যেমন ছিল, যে জায়গায় ছিল সেই জায়গাতেই আছে, নদীর এই পারে এক গ্রাম ওই পারে এক গ্রাম, হ্যাঁ, তো রয়েছে। এই খেয়া চিরদিন চলে নদীর স্রোতে, খেয়া নৌকা কী করছে সারা জীবন ধরে, কিন্তু চিরকালীন সত্য আমি বললাম, এটাই হলো চিরকালীন সত্য, এর কোনো পরিবর্তন হবে না। নদীতে খেয়া নৌকা পারাপার করছে, মানুষজনকে ধরো একটা প্রজন্ম শেষ হলো, আবার একটা প্রজন্মে নৌকা কিন্তু চলছে, হ্যাঁ, নদীটা কিন্তু আছে, ঠিক আছে। তার মানে কি, সময় কিন্তু বয়ে চলেছে, কিন্তু নদী কিন্তু পরিবর্তন হচ্ছে না, নদী যেরকম থাকার নির্ঝরণী নদী তেমন রয়েছে, নৌকা যেমন পারাপার করে, মাঝি হয়তো বদলাচ্ছে, কিন্তু যাতায়াতটা কিন্তু রয়েছে, এই গ্রাম থেকে ওই গ্রাম, ওই গ্রাম থেকে এই গ্রাম, ঠিক আছে, চিরকাল এই হয়ে আসছে। নদী কিন্তু হয়ে উঠেছে আমাদের সমগ্র জীবনের প্রতিনিধি। হ্যাঁ, আচ্ছা, আমাদের এই যে তোমার কেহ যায় ঘরে, কেহ আসে ঘর হতে, ঠিক আছে, কেহ কি করছে, ঘরে যাচ্ছে, আবার ঘর থেকে বাইরে আসছে। আমাদের যে সমগ্র জীবনটা এখানে বলা হয়েছে, আমাদের এটা মেলবন্ধন কে করেছে, আমাদের নৌকা কিন্তু আমাদের সেতু গড়ে তুলেছে এই নদী, মানে একটা গ্রামের সাথে আরেকটা গ্রামের যে মেলবন্ধন হচ্ছে সেটা গড়ে তুলছে কে, এই নদী, আর আমাদের জীবনের প্রতিনিধিও হয়ে উঠেছে এই নদী। আর আমাদের নৌকা এটা সেতু গড়ে উঠেছে, আর নৌকা হয়ে উঠেছে মাধ্যম। হ্যাঁ, নৌকার মাধ্যমে যাতায়াত করা হচ্ছে, বুঝতে পারা গেল। এই নৌকা করেই কিন্তু কেহ যাচ্ছে ঘরে, কেহ আসছে ঘর হতে বাইরে। নৌকা, এই হেয়া কবিতাটার এইটাই হলো বহিরাগত অর্থ। এবার আমরা চলে যাচ্ছি অন্তর্নিহিত তাৎপর্যে। দেখো সারমর্ম আমি কি বলেছি, তোমরা একটু খাতায় নোট করে নিও। হ্যাঁ, এই অন্তর্নিহিত তাৎপর্য থেকে অনেক প্রশ্ন আসবে, বহিরাগত মিনিংয়ে ছোট ছোট প্রশ্ন আসবে, এমসিকিউ আসবে, শর্ট প্রশ্ন আসবে, তাই জন্য কিন্তু তোমাদেরকে কবিতাটা খুব ভালো করে খুঁটিয়ে পড়তে হবে। এবার তোমাদের যখন মিনিং মানে অর্থ তাৎপর্য বিশ্লেষণ করতে দেবে, তখন কিন্তু তোমাদের বহিরাগত মিনিংয়ের সাথে সাথে কিন্তু সারমর্মটাও কিন্তু তোমাদেরকে এখান থেকে উল্লেখ করতে হবে ভালো করে। সেই কারণে কবিতাটা ভালো করে সারমর্মটা তোমরা যদি পারো খাতা পেন নিয়ে বসো আর নোট করে নাও, ঠিক আছে। আমি যা তোমাদেরকে ভিডিও দিচ্ছি সবগুলো কিন্তু তোমরা নোট করে নেবে, সারমর্মগুলো নোট করে নেবে, কোয়েশ্চেনগুলো নোট করে নেবে। চলো, কবিতায় কবি বলছেন নদীর দুই ধারে দুই গ্রাম আছে, খেয়া নৌকা পারাপার করে এই দুই গ্রামের মানুষজন যাতায়াত করে, জানাশোনা দুই গ্রামের মধ্যে মেলবন্ধনে সেতু হয়ে উঠেছে এই নদী। আগেই বলেছি সেতু হয়ে উঠেছে। কবিতায় ইহলোক আর পরলোকের কথা এখানে বলতে চেয়েছে। দেখো, সকাল থেকে সন্ধ্যা যেমন নৌকার এই গ্রামের মানুষজনকে নিয়ে যাচ্ছে, নিয়ে আসছে, তো নৌকার দুই গ্রামে আনাগোনা হচ্ছে, তেমনই কিন্তু মানুষকে একদিন ইহজগৎ বলতে আমরা যে জগতে বাস করছি, পার্থিব জগৎ, এই পার্থিব সুখ ছেড়ে কিন্তু আমাদেরকে পরলোকে যাত্রা করতে হবে, একদিন মৃত্যু হবে আমাদের। তো এইটাই এখানে কবি কিন্তু অন্তর্নিহিত তাৎপর্যে বোঝাতে চেয়েছেন, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো সেকেন্ড স্ট্যান্ডায় আমি কি বলেছি,
এখানে সেকেন্ড প্যারাগ্রাফে আছে পৃথিবীতে কতই দ্বন্দ্ব হয়েছে, কত রক্তপাত হয়েছে, তার ফলে অনেক গরল আর অমৃত উঠেছে। অর্থাৎ কি না, সভ্যতার কিছু খারাপ সময় গেছে, ঠিক আছে। ওই যে আক্রমণ হয়েছে, যুদ্ধ হয়েছে, রক্তপাত হয়েছে, মারা যাচ্ছে মানুষরা, কত রাজাকে মুকুটহীন হতে হচ্ছে, এইগুলো কিন্তু সময়ের প্রেক্ষিতে একটা খারাপ সময়, যেটাকে হলাহল বলা হচ্ছে। হ্যাঁ, যেমন বহিঃশত্রু ভারতে প্রবেশ করে লুটপাট করেছে, সব কিছু লুটপাট করে নিয়ে গেছে, হত্যা করেছে কত মানুষকে, যেখানে উপনিবেশ গড়ে তোলার জন্য, ঠিক আছে, যাকে কবি হলাহল অর্থাৎ বিষ বলেছেন। আবার নতুন নতুন কত ইতিহাস গড়ে উঠেছে, আবার পরবর্তীকালে কি হয়েছে, নতুন নতুন ভালো ভালো ইতিহাসও তো রয়েছে আমাদের, আছে তো। তো সেইগুলো হচ্ছে একটা সভ্যতা ধ্বংসের পর একটা সভ্যতা যখন ধ্বংস হয়ে যাচ্ছে, খারাপ সময়টা, তখন আবার নতুন সভ্যতা গড়ে উঠছে। সেই সভ্যতার উত্থান হচ্ছে পুরনো ইতিহাসের পর নতুন ইতিহাস গড়ে উঠছে, সেইটাকে কবি বলছেন সুধা বা অমৃত, ঠিক আছে। সময় যেমন থেমে থাকেনি, তেমনি দুই পারে দুই গ্রাম আপন আপন মহিমায় দাঁড়িয়ে রয়েছে। দেখো, সময় তো আর থেমে থাকেনি, একটা ইতিহাস গড়া হচ্ছে, একটা নতুন ইতিহাস আবার হচ্ছে, ঠিক আছে। একটা যুগের শেষ হচ্ছে আর একটা যুগ শেষ হবে, আবার শুরু হবে। তো সুতরাং সময় কিন্তু থেমে নেই, ঠিক আছে, সেটাই কবি বলেছেন এখানে। দোহাপানে চেয়ে আছে এই দুই গ্রাম, এই দুই নাম না জানা গ্রাম, ঠিক আছে, কেউ তো নাম জানে না, আগেই বলেছে। আচ্ছা, চিরকাল এমনই থাকবে, তাই নদী স্রোতে খেয়া নৌকা পারাপার করে। কেহ যায় ঘর থেকে বাইরে, আবার বাইরে থেকে ঘরে ফিরে আসে। নৌকা হয়ে উঠেছে যাতায়াতের মাধ্যম। তাহলে কি হয়ে উঠেছে এটা? যাতায়াতের মাধ্যম, আমাদের জীবন তরী। আচ্ছা, নদী হয়ে উঠেছে সমগ্র জীবনের প্রতিনিধি, ঠিক আছে। নদীটা, আমাদের জীবনটা তো আর ছোটো নয়, আমাদের জীবনটা অনেক বড়, আর নদীও তো ছোট নদী না, নদী বড়, সেই কারণে আমাদের জীবনটা কিন্তু নদীর মতো। সেই কারণেই বলা হচ্ছে যে নদী যেমন বয়ে চলেছে, আমাদের জীবনটাও তেমন বয়ে চলবে। তাই সমগ্র জীবনের প্রতিনিধি হয়ে উঠেছে কি আমাদের এই নদী, আর মাধ্যম কি হয়েছে আমাদের, আর খেয়া নৌকা, আর কি নৌকাটা হয়ে উঠেছে মাধ্যম, ঠিক আছে। আচ্ছা, এই গেল মানে। এবার তোমরা এখান থেকে এটা নোট করে নিও এবং পড়ে নিও। আচ্ছা, এবার দেখো কবিতা সম্পর্কে আমি কিছু তথ্য দিয়েছি। কি তথ্য দিয়েছি? খেয়া কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের চৈতালি কাব্যগ্রন্থের অন্তর্গত। রবীন্দ্রনাথ ঠাকুর অসংখ্য কাব্যগ্রন্থ রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের, আমরা জানি। তো চৈতালি তার মধ্যে একটি কাব্যগ্রন্থ, যে কাব্যগ্রন্থের অন্তর্গত 13 সংখ্যক কবিতা হচ্ছে এই খেয়া। তোমাদের কিন্তু প্রশ্ন আসতেই পারে, এখান থেকে এই প্রশ্নটা আসে। আর একটা আসে, এই কবিতাটি কাকে উৎসর্গ করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর? জগদীশচন্দ্র বসুকে উৎসর্গ করেছিলেন, ঠিক আছে। এই প্রশ্নটাও কিন্তু তোমাদেরকে দেয়, অনেক সময় দিয়ে থাকে। চৈতালি কাব্যগ্রন্থের অন্তর্গত এই কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? চৈতালি কাব্যগ্রন্থের অন্তর্গত। এই প্রশ্নটা কিন্তু আসে, সেই কারণে তোমরা এটা নোট করে নিও। দেখো, প্রশ্নোত্তর পর্বে এলাম আমি। হ্যাঁ, দেখো 1 নম্বরে কি রেখেছি? খেয়া নৌকো কোথায় পারাপার করে? নদীর স্রোতে। 2 তীরে কি আছে? 2 গ্রাম। খেয়া নৌকা কখন পারাপার করে? সকাল থেকে সন্ধে। নতুন নতুন কি গড়ে ওঠে? ইতিহাস গড়ে ওঠে। হলাহল শব্দের অর্থ কি? বিষ বা গরল। আচ্ছা, এবার আমায় বলো, দোহাপানে চেয়ে আছে, এই যে এখান থেকে লাইন তুলে আমি দিয়েছি, এরকম তোমাদের দিয়ে দেবে। দোহাপানে চেয়ে আছে, শর্ট কোয়েশ্চেনেও কিন্তু তোমাদের লাইন তুলে দেবে, এমনকি তোমাদের যে 5 নম্বরের প্রশ্ন ওখানেও কিন্তু তোমাদের লাইন তুলে দিয়ে দেবে। দোহাপানে চেয়ে আছে, দোহাপানে বলতে কি বুঝিয়েছে? একে অপরের দিকে চেয়ে থাকা, যা চিরকালীন সত্য, ঠিক আছে। এই দুটো গ্রাম যে একে অপরের দিকে চেয়ে আছে, দোহাপানে, সেই কথাটাই এখানে কবি বলতে চেয়েছেন। চিরদিন নদীর স্রোতে কী চলে? খেয়া। কী চলে? খেয়া, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো কিছু প্রশ্ন আছে, যেগুলো বড় প্রশ্ন আমি রেখেছি। পৃথিবীতে কত দ্বন্দ্ব, কত সর্বনাশ, নূতন নূতন কত গড়ে ইতিহাস। তাৎপর্য বিশ্লেষণ আগেই ওখানে বলে দিয়েছি, অন্তর্নিহিত তাৎপর্যে কী ইতিহাস ঘটছে, কী ইতিহাস সৃষ্টি হচ্ছে, মানে নতুন নতুন দ্বন্দ্ব সর্বনাশটাই বা কী, এইগুলো তোমাদেরকে বলতে হবে। 2 নম্বরে দেখো, সোনার মুকুট কত টুটে আর ফুটে। তাৎপর্য বিশ্লেষণ কি? সোনার মুকুট, কার সোনার মুকুট, কীভাবে টুটছে আর ফুটছে, হ্যাঁ, এটা বলতে হবে। বা নাদির শাহের কথা আমি বলেছি, হ্যাঁ। তো এই ধরো তোমার শুধু অন্যান্য নারী শাহ ওটা মেনশন না করলেও চলবে, অন্যান্য যে রাজার এরকম বাইরের বহিঃশত্রু যে আক্রমণ করেছে, রাজাদের মুকুট ছিনিয়ে নিয়েছে, এইগুলো বলতে হবে, ঠিক আছে। দোহাপানে চেয়ে আছে 2খানি গ্রাম। প্রসঙ্গ উল্লেখ কি? প্রসঙ্গ উল্লেখ তোমাদের বলেই দিয়েছি যে দোহাপানে একে অপরের দিকে গ্রাম, নাম জানা গ্রাম দুটো দাঁড়িয়ে রয়েছে, যা চিরকালীন সত্য। এই সময় বয়ে চলবে, তবু এই গ্রাম দুটো যেই জায়গায় ছিল সেই জায়গাতেই দাঁড়িয়ে থাকবে, হ্যাঁ, এইটা মেনশন করতে হবে। তো উত্তর খুবই পারফেক্ট হবে, খুবই টু দ্য পয়েন্ট আনসার হবে, বেশি বড়ও হবে না, একদম যদি 4-5 লাইনের মধ্যে হয়ে যায় তো সেইটাই তোমাদের কিন্তু টু দ্য পয়েন্ট আনসার, নাম্বার পেয়ে যাবে ফুল মার্কস। আচ্ছা,
সকাল হইতে সন্ধ্যা করে আনাগোনা। কে আনাগোনা করে তোমরা নিশ্চয়ই জানো। এখানে নৌকার কথা বলা হয়েছে। কে নৌকার কথা বলা হয়েছে? কেন এই কথা বলা হয়েছে বলো? কেন বলা হয়েছে? এটা সাধারণ প্রশ্ন, যেটা হচ্ছে তোমাকে বলতে হবে যে সকাল থেকে সন্ধ্যা আনাগোনা করছে মানুষজনকে নিয়ে যাওয়ার জন্য বা পারাপার করার জন্য, তাই তো? এই গ্রাম থেকে ওই গ্রামে বা ওই গ্রাম থেকে এই গ্রামে, বা গ্রাম থেকে গ্রামের বাইরে বা গ্রামের বাইরে থেকে কাজের সূত্রে যারা যায়, আবার বাইরে থেকে ঘরে ফিরিয়ে আনছে বা গ্রামে ফিরিয়ে আনছে এই নৌকা। এই কথাটাই বলতে হবে, আর বিশেষ কিছু নেই, ঠিক আছে? তাহলে প্রশ্নগুলো তোমরা ভালো করে নোট করে নিও, উত্তরগুলো নোট করে নিও, আর তোমাদের এই যে ধরো ওই অন্তর্নিহিত তাৎপর্য যেগুলো বললাম ভালো করে পড়ে নিও, ঠিক আছে? আর কবিতাটা খুব মন দিয়ে খুঁটিয়ে পড়ো, তাহলে দেখবে তোমাদের আর কোথাও কোনো অসুবিধা হচ্ছে না, ঠিক আছে? থ্যাংক ইউ, আজকে এই পর্যন্ত, বাই।